আগস্টে কি করতে চায় আওয়ামী লীগ, সামনে এলো মাস্টার প্ল্যান। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে দেশ জুড়ে সতর্ক পুলিশ। সরকার ৩ বৃহৎ শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, কোন ইউনিটের কি রং। আওয়ামী লীগের রোষের মুখে ডক্টর ইউনূস। শিগগিরই জামাতের পতন হবে, দাবি রাশেদ খানের। ইউনূস সরকারের সময় কি বাড়ল সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা। সরকারি জমিতে বহুতল ভবন সানভিউয়ের। দেশের শীর্ষ খবরসমূহ নিয়ে কালবেলার বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। আগস্টকে ঘিরে দেশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তৎপরতা বাড়ছে, এমনই তথ্য উঠে এসেছে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নড়াচড়াকে কেন্দ্র করে। দলটির তৃণমূল নেতাকর্মীরা বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কমিটি গঠনের অভিযোগও সামনে এসেছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য, অপপ্রচারের আশঙ্কাও বাড়ছে। আগস্ট ঘিরে এই রাজনৈতিক উত্তাপ কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিস্তারিত রিপোর্টে। শেখ হাসিনাও ভারতের প্রধান টার্গেট ছিল ডক্টর ইউনূস। ক্ষমতায় এসে তিনি ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে চেয়েছিলেন। বাংলাদেশকে ডিস্টার্ব করলে ভারতের 7 সিস্টার ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছিল ডক্টর ইউনূস। দেশে শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া থাকুক, এটা ভারত চায় না। এ কারণে ডক্টর ইউনূস ভারতের টার্গেটে পরিণত হয়েছে। আর ভারতের টার্গেট মানেই আওয়ামী লীগের টার্গেট। মূলত এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে আওয়ামী লীগ। এ অবস্থায় ডক্টর ইউনূসকে নিয়ে অপপ্রচার ঠেকাতে ফেসিবাদ বিরোধী শক্তিকে আবার একজোট হওয়া উচিত বলে জানান তিনি। আসন্ন আগস্ট মাসে ঢাকাসহ সারা দেশে বড় ধরনের শোডাউন করার চিন্তা করছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। এজন্য নানা কৌশলে তারা সংগঠিত ও সক্রিয় হচ্ছে। অন্যদিকে নিষিদ্ধ থাকার পরেও এরই মধ্যে জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি দিয়েছে ছাত্রলীগ। সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, শেরপুর, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ সহ প্রায় 2 ডজন কমিটি গঠন করেছে তারা। এদিকে গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পর থেকে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কিছুটা চাঙ্গাভাব দেখা যায়। নির্বাচনের পরপরই আত্মগোপনে থাকা মধ্যম সারির কিছু নেতা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। বিদেশ থেকেও কিছু নেতা দেশে ফিরেছেন। তবে এসব নেতা এলাকায় চুপচাপ অবস্থান করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার সামনে আরও বাড়তে পারে। কারণ অন্তর্বর্তী সরকারের পক্ষে বর্তমানে সরকারের কেউ প্রকাশ্যে কথা বলছে না। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী কালবেলাকে জানান, শেখ হাসিনাও ভারতের প্রধান টার্গেট ছিল ডক্টর ইউনূস। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর ডক্টর ইউনূস প্রথম ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন। ক্ষমতায় এসে তিনি ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে চেয়েছিলেন। বাংলাদেশকে ডিস্টার্ব করলে ভারতের 7 সিস্টার ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছিল ডক্টর ইউনূস। 7 sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. এছাড়া বাংলাদেশের সংস্কার আনা মার্কিন চুক্তি দেশে শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া থাকুক, এটা ভারত চায় না। এ কারণে ডক্টর ইউনূস ভারতের টার্গেটে পরিণত হয়েছে। আর ভারতের টার্গেট মানেই আওয়ামী লীগের টার্গেট। মূলত এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে আওয়ামী লীগ। এ অবস্থায় ডক্টর ইউনূসকে নিয়ে অপপ্রচার ঠেকাতে ফেসিবাদ বিরোধী শক্তিকে আবার একজোট হওয়া উচিত বলে জানান তিনি। আমরা নাকি পালানোর পথ পাবো না, হুমকি দেয়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন কালবেলাকে বলেন, আওয়ামী লীগ তার রাজনৈতিক কৌশলে ফেরার চেষ্টা করবে। অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতি সহ নানা বিষয়ে তারা রাজনীতি করার চেষ্টা করবে। দেশে ঢোকার সুযোগ কাজে লাগাতে চাইবে, এটাই স্বাভাবিক। তবে যাই করতে হবে আইনি কাঠামোর মাধ্যমে। কোনো হটকারিতা দেশের মানুষ আর মেনে নেবে না। অপকর্ম এই বিএনপি করেছে বাংলাদেশে, এবং তাদের দোষ হলো সেই জামাত। কবির চৌধুরী জয়, কালবেলা, ঢাকা। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গোয়েন্দা তথ্য অনুযায়ী ব্যানার, মিছিল ও রাজনৈতিক উত্তেজনা থেকে সংঘর্ষের শঙ্কা থাকায় সব থানায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঢাকাসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিযান চলছে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের ধরতে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সে লক্ষ্যেই নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। বিস্তারিত রিপোর্টে।
নিরাপত্তা শঙ্কার জেরে আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সারা দেশে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যানুযায়ী দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলায় প্রকাশ্যে ব্যানার নিয়ে মিছিল ও পতাকা উত্তোলনের চেষ্টা করতে পারে। আর এই মিছিলকে কেন্দ্র করে এনসিপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। পুলিশ সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি যাতে প্রকাশ্যে কিছু করতে না পারে সেজন্য এরই মধ্যে দেশের সব থানায় আগাম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা সহ মহানগর এলাকায় বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। পাশাপাশি আত্মগোপনে থাকা মামলার আসামি নেতাকর্মীদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ বলছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে এনসিপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তরের এক জরুরি বার্তায় দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের প্রয়োজনীয় সতর্কতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের চিঠিতে বলা হয়েছে, প্রকাশ্যে কোনো কর্মসূচি হলে তা ঘিরে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনাও বিবেচনায় রাখা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট মিছিলের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আরও সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও নাগরিক নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা রাখা হচ্ছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, চেকপোস্ট, টহল ও বিশেষ অভিযান সহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। সব মিলিয়ে 23 জুনকে ঘিরে রাজনৈতিক কর্মসূচি, নিরাপত্তা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর নজর রাখছে প্রশাসন। জেসমিন জাহান, কালবেলা। বিশ্বের 3 বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে নতুন কৌশলে এগোচ্ছে বাংলাদেশ। সরকার বলছে, কোনো জোটে না ঝুঁকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বহুমুখী কূটনীতি চালানো হবে। প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে নতুন অর্থনৈতিক ও কৌশলগত সমীকরণের ইঙ্গিত মিলছে। এই সফরগুলোতে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। কূটনৈতিক মহলের মতে, এই উদ্যোগ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিক নির্দেশ করতে পারে। বিস্তারিত রিপোর্টে। বিশ্ব রাজনীতির বড় 3 শক্তি যুক্তরাষ্ট্র, ভারত ও চীন। এই 3 দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য ধরে রাখতে নতুন কৌশলে এগোচ্ছে বাংলাদেশ। কোনো এক পক্ষের দিকে ঝুঁকে নয়, জাতীয় স্বার্থকে সামনে রেখে বহুমুখী কূটনীতি গড়তে চায় সরকার। কোনো নির্দিষ্ট ব্লকে বা জোটে আটকে না থেকে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এগিয়ে চলছেন। তাই তো প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। আগামীকাল মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হচ্ছে 6 দিনের এই সফর। এরপর প্রধানমন্ত্রী যাবেন চীনে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক ও কৌশলগত অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। নতুন সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হল পশ্চিমা বিশ্বের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য, প্রযুক্তিগত সহায়তা ও শ্রমবাজারের প্রসার ঘটানো। এর পাশাপাশি দেশের অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের ধারাবাহিকতা রক্ষায় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হবে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। তবে সিদ্ধান্ত নেওয়া হবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে।
মালয়েশিয়া ও চীন সফরে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। দুই দেশে মিলিয়ে 13টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চীন সফরকে দেখা হচ্ছে বড় অর্থনৈতিক সম্ভাবনার জায়গা হিসেবে। অবকাঠামো, জ্বালানি, শিল্পায়ন ও প্রযুক্তি খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিক নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে চ্যালেঞ্জও কম নয়, কারণ যুক্তরাষ্ট্র, ভারত ও চীন তিন দেশই দক্ষিণ এশিয়ার রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক, অন্যদিকে ভারতের সঙ্গে সীমান্ত, পানি ও আঞ্চলিক যোগাযোগ, সব বিষয়েই ভারসাম্য প্রয়োজন। বিশ্লেষকদের মতে মালয়েশিয়া ও চীন সফরের পর ভারত ও অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে যোগাযোগের উদ্যোগ বাংলাদেশের একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, ঢাকা কোনো নির্দিষ্ট শক্তির বলয়ে নয়, বরং জাতীয় স্বার্থকে সামনে রেখে সম্পর্ক এগিয়ে নিতে চায়। এই কূটনৈতিক ভারসাম্য কতটা সফল হবে সেটি এখন দেখার বিষয়, কারণ বর্তমান বিশ্ব বাস্তবতায় বড় শক্তিগুলোর সঙ্গে সমান দূরত্ব ও সমান সহযোগিতা দুটিই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। জেসমিন জাহান, কালবেলা। দেশের পুলিশ বাহিনীর ইউনিফর্মে বড় পরিবর্তন এনেছে পুলিশ সদর দফতর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ পুলিশের শার্ট হবে গাঢ় নীল এবং ট্রাউজার থাকবে খাকি রঙের। মহানগর পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই রঙের শার্ট ও জ্যাকেট। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউনিফর্মে এই পরিবর্তন বাহিনীর আধুনিক পরিচিতি ও ইউনিট ভিত্তিক আলাদা বৈশিষ্ট্য তৈরির লক্ষ্যেই আনা হয়েছে। নারী পুলিশের পোশাক সহ শীতকালীন ড্রেস কোডেও এসেছে নতুন নির্দেশনা। দেখুন বিস্তারিত রিপোর্টে। দেশের পুলিশ বাহিনীর ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গাঢ় নীল, খাকি এবং হালকা জলপাই রঙে সাজানো হচ্ছে পুলিশের নতুন পোশাক কাঠামো। পুলিশ সদর দপ্তরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের শার্ট এখন থেকে হবে গাঢ় নীল রঙের, আর সাধারণ ইউনিটের ট্রাউজার থাকবে খাকি রঙে। একই সঙ্গে মহানগর পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই রঙের শার্ট ও জ্যাকেট। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুলিশ অধ্যাদেশ 1861-র 12 ধারার ক্ষমতা বলে এই পরিবর্তন আনা হয়েছে। আইজিপির অনুমোদনের ভিত্তিতে পুলিশ ড্রেস রুলস 2025 সংশোধন করা হয়, যার মাধ্যমে আগের পোশাক নীতিমালা পরিবর্তন করা হলো। এর আগে পুলিশের পোশাকে ছিল আয়রন বা লোহা ধূসর রঙের শার্ট এবং কফি ধূসর প্যান্ট, কিন্তু নতুন সিদ্ধান্তে সেই রং সম্পূর্ণভাবে পরিবর্তন করে আনা হয়েছে গাঢ় নীল ও খাকি সংমিশ্রণ। শীতকালীন পোশাকেও এসেছে নতুন নিয়ম। গাঢ় নীল শার্টের সঙ্গে একই রঙের জার্সি, কার্ডিগান ও পুল ওভার ব্যবহার করা হবে। পাশাপাশি সাধারণ পুলিশ সদস্যদের জ্যাকেটও হবে গাঢ় নীল রঙের। মহানগর পুলিশের ক্ষেত্রে আলাদা বৈশিষ্ট্য রাখা হয়েছে। তাদের জ্যাকেট হবে হালকা জলপাই রঙের, যা সাধারণ পুলিশের ইউনিট থেকে আলাদা পরিচয় তৈরি করবে। নারী পুলিশের পোশাকেও যুক্ত হয়েছে নতুন নির্দেশনা। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা ও অন্যান্য ইউনিটে থাকবে গাঢ় নীল শাড়ি ও ব্লাউজ, আর মহানগর পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই ব্লাউজ। এছাড়া নারী সদস্যদের জন্য মাথায় আবরণ ব্যবহারের অনুমতিও রাখা হয়েছে। ট্রাফিক ইউনিটে নারী পুলিশরা সারা বছরই পূর্ণ হাতা পোশাক পরতে পারবেন এবং গর্ভাবস্থায় ইউনিট প্রধানের অনুমতি সাপেক্ষে আরামদায়ক পোশাক ব্যবহারের সুযোগ থাকবে। মৌসুমি ভিত্তিক পোশাকেও আনা হয়েছে পরিবর্তন। গ্রীষ্মকালে অর্ধ হাতা এবং শীতকালে পূর্ণ হাতা শার্ট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের মতে এই পরিবর্তন শুধু রঙের নয়, এটি বাহিনীর ইউনিফর্মের নতুন পরিচিতি ও আধুনিকতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। জেসমিন জাহান, কালবেলা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অতীতের অভিযোগ ও বিতর্ককে সামনে এনে তাকে লক্ষ্য করে আওয়ামী লীগের নানা ধরনের প্রচারণা ও রাজনৈতিক অবস্থান আরও জোরদার হয়েছে বলে জানা যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক অঙ্গন এবং প্রবাসী পর্যায়েও এই ইস্যুতে তৎপরতা বাড়ানোর কথা বলছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিরোধ ভবিষ্যতে আরও তীব্র হতে পারে, যা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করছে। রিপোর্টে দেখুন বিস্তারিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা নানা সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানাভাবে কটূক্তি করে তাকে হেয় এবং তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন। বেশ কয়েকটি মামলা দিয়েও হয়রানি করা হয়েছিল। এমনকি আদালতে বিভিন্ন মামলার হাজিরা দিতে গেলে নোবেলজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিকে লিফট বন্ধ করে হেঁটে ৮ তলায় ওঠার মতো বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। ৮৪ বছর বয়সী এই প্রবীণ নাগরিক ৪০ বারের মতো এমন অপমান ও হয়রানির শিকার হয়েছিলেন। ২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে এবং ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সব রোষ গিয়ে পড়ে তার উপর। এরপর থেকে তাকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে গেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও তাদের শীর্ষ নেতৃত্ব। বর্তমানে তারা দেশের ভেতরে ও বাইরে রাজনীতিতে সোচ্চার হওয়ার পাশাপাশি অপপ্রচারের প্রধান নিশানায় রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এরই মধ্যে দেশের ভেতরে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনূস বিরোধী নানা কর্মকাণ্ড পরিচালনা করছে তারা। আওয়ামী লীগের নেতাদের ভাষ্য অনুযায়ী তারা নারী ও শিশু নির্যাতন, স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, প্রশাসনিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরতে চায়। একই সঙ্গে ডক্টর ইউনূস ও তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দেশে বিদেশে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথাও বলেছেন তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ডক্টর ইউনূসকে ঘিরে প্রচারণা জোরদার করেছে আওয়ামী লীগ। দলটির অফিসিয়াল ফেসবুক পেজ সহ বিভিন্ন প্ল্যাটফর্মে রোহিঙ্গা প্রত্যাবাসন, গ্রামীণ ব্যাংক, কর সুবিধা এবং পূর্বের মামলাগুলো নিয়ে সমালোচনামূলক পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। আওয়ামী লীগ সমর্থকদের লক্ষ্য এসব ইস্যুতে জনমত গড়ে তোলা। শুধু অনলাইন নয়, আন্তর্জাতিক পর্যায়েও কর্মসূচির পরিকল্পনা রয়েছে দলটির। আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, ডক্টর ইউনূস বিদেশ সফরে গেলে প্রবাসী নেতাকর্মীদের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি আয়োজনের চেষ্টা করা হবে। পাশাপাশি দলটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আইনগত উদ্যোগও নেওয়া হচ্ছে। ইতোমধ্যে আওয়ামী লীগপন্থী কিছু আইনজীবী জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ও সরকারের কাছে চিঠি দিয়ে রাজনৈতিক কার্যক্রম পুনর্বহালের দাবি জানিয়েছেন। আগস্টকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতাও বাড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগের নতুন কমিটি গঠনের খবরও এসেছে বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে। নির্বাচনের পর আত্মগোপনে থাকা কিছু নেতা প্রকাশ্যে আসতে শুরু করেছেন বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসকে ঘিরে বিরোধ ও প্রচারণা আগামী দিনে আরও তীব্র হতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও সিপিবির নেতারা বলছেন, রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তিগত আক্রমণ বা লাগামহীন প্রচারণার বদলে যুক্তি ও আইনি কাঠামোর মধ্যেই সমালোচনা হওয়া উচিত। তাদের মতে রাজনৈতিক প্রতিযোগিতা গণতান্ত্রিক পদ্ধতিতেই হওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান এখন বিরোধিতার নতুন পর্বে প্রবেশ করেছে। মাঠের রাজনীতি, সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক প্রচারণা এবং আইনি লড়াই, সব ক্ষেত্রেই এই দ্বন্দ্ব আগামী দিনে দেশের রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামাতে ইসলামীর পতন আসন্ন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, দলটির নেতাকর্মীদের আচরণ ও অযোগ্যতায় তাদের রাজনৈতিক পতনের কারণ হবে। সমালোচনার জবাবে ব্যক্তিগত আক্রমণের অভিযোগও তোলেন তিনি। রাশেদ খানের মতে, জনগণ এবারে ভিন্ন রাজনৈতিক বাস্তবতা দেখবে, যেখানে বিরোধী দল হিসেবেও বড় পরিবর্তন আসতে পারে। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। রিপোর্টে বিস্তারিত। খুব শীঘ্রই বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতন হবে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, জামায়াতের পতনের জন্য তাদের নেতাকর্মীরা দায়ী থাকবে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। রাশেদ খানের অভিযোগ, জামায়াতের সমালোচনা করলেই তাকে নিয়মিত গালাগালের শিকার হতে হয়। বিষয়টি তুলে ধরতে নিজের পোস্টে একটি স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। তার দাবি, যৌক্তিক সমালোচনার জবাব যুক্তি দিয়ে না দিয়ে
ব্যক্তিগত আক্রমণকেই বেছে নিচ্ছেন অনেক সমর্থক। ফেসবুক পোস্টে রাশেদ লিখেছেন, অনেকে মনে করেন গালাগাল করে তাকে চুপ করিয়ে দেওয়া যাবে, কিন্তু বাস্তবে সেটি সম্ভব নয়। বরং যারা এমন আচরণ করছেন তারা বুঝতে পারছেন না যে তাদের জন্য সামনে কঠিন পরিণতি অপেক্ষা করছে। বিরোধী দল হিসেবে জামায়াতের পতন ঘণ্টা বাজা শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, ইতোপূর্বে জনগণ শুধু সরকারি দলের পতন দেখেছে, কিন্তু এবার ভিন্নতা ঘটবে। তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান। তারা যত মুখ খুলবে তত তাদের ভুল ও অযোগ্যতা বের হয়ে আসবে। রাশেদ খান বলেন, খুব শীঘ্রই ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য বিরোধী দল জামায়াতের নির্মম পতন হবে, আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা। 2025 সালের শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে প্রায় 12,678 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য বলছে, বৈশ্বিকভাবে কমলেও বাংলাদেশে উল্টো প্রবণতা দেখা গেছে। দক্ষিণ এশিয়ায় ভারতের পরে অবস্থান এখন বাংলাদেশের। এই অর্থের মালিকানা ও উৎস নিয়ে উঠেছে নতুন প্রশ্ন। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা বিদেশে অর্থ স্থানান্তরের প্রবণতা বাড়াতে পারে। রিপোর্টে বিস্তারিত। সুইস ব্যাংকে 2025 সালের শেষে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ 12,678 কোটি টাকা, আর তাই বাংলাদেশিদের আমানত নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই বিপুল অর্থ কারা জমা রেখেছেন? সুইস ব্যাংক কোনো আমানতকারীর পরিচয় প্রকাশ করে না, ফলে এই অর্থের প্রকৃত উৎস ও মালিকানা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায় না। সুইস ন্যাশনাল ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, বৈশ্বিকভাবে সুইস ব্যাংকে আমানত কমার প্রবণতা থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই এখন বাংলাদেশের অবস্থান, যা অর্থনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে। অর্থনীতিবিদদের একাংশ বলছেন, অন্তর্বর্তীকালীন সময়ের রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, পাশাপাশি আস্থার ঘাটতি বড় অঙ্কের অর্থ বিদেশে স্থানান্তরের প্রবণতাকে প্রভাবিত করতে পারে। তবে তারা এটাও বলছেন, এটি সরাসরি প্রমাণ নয়, বরং একটি বিশ্লেষণমূলক পর্যবেক্ষণ। অন্যদিকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানায়, বৈধ অনুমোদন ছাড়া বিদেশে অর্থ জমা রাখার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত এমন কোনো অনুমোদন কাউকে দেয়া হয়নি। তারা আরও জানায়, পাচার রোধ ও পূর্বে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ চলছে। পরিসংখ্যান বলছে, 2024 সালে এই আমানত ছিল 58,95 লাখ ফ্রাঙ্ক, আর 2023 সালে নেমে আসে মাত্র 1,77,00,000-এ। তবে 2021 সালে এটি সর্বোচ্চ প্রায় 87,11,00,000 ফ্রাঙ্কে পৌঁছেছিল। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এবং রাজনৈতিক পরিবর্তনের সময় সাধারণত বড় অঙ্কের অর্থ দেশ থেকে বাইরে স্থানান্তরের প্রবণতা দেখা যায়। 2025 সালকে তারা সেই ধরনের একটি ট্রানজিশনাল সময় হিসেবে দেখছেন। অর্থ পাচারের সম্ভাব্য মাধ্যম হিসেবে আবারও উঠে এসেছে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, হুন্ডি এবং আন্তর্জাতিক বাণিজ্যের অপব্যবহার। এসব মাধ্যমেই বহু বছর ধরে অর্থ পাচারের অভিযোগ উঠে আসছে। শ্বেতপত্র প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত 15 বছরে প্রায় $234 বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে বলে ধারণা করা হয়, যা দেশের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু পরিসংখ্যান নয়, এই প্রবণতা নিয়ন্ত্রণে কঠোর নজরদারি, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক সহযোগিতা এখন সবচেয়ে জরুরি। রাজধানীর মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 100 কোটি টাকার সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ডেভেলপার প্রতিষ্ঠান সানভিউ টাওয়ার্সের বিরুদ্ধে। অভিযোগে বলা হচ্ছে, ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রায় 3 একর জমিতে ইতোমধ্যে ভবন নির্মাণ শেষ হয়েছে, আরও একটি ভবনের কাজ চলছে। মামলা চলমান থাকলেও নির্মাণ থামেনি। এ নিয়ে রাজুক ও গৃহায়ণ কর্তৃপক্ষের অভিযানে অগ্রগতির অভাব এবং দখল বাণিজ্যের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 100 কোটি টাকার জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ডেভেলপার প্রতিষ্ঠান সানভিউ টাওয়ার্সের বিরুদ্ধে। অভিযোগ,
ভুয়া কাগজপত্রের মাধ্যমে সরকারি জমিকে ব্যক্তি মালিকানার জমি হিসেবে দেখিয়ে বছরের পর বছর ধরে চলছে এই দখল বাণিজ্য। মিরপুর ৯-এর বাউনিয়া মৌজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধিগ্রহণ করা জমির একটি অংশ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গৃহায়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী CS ৩১২৪ ও ৩১২৮ দাগভুক্ত জমির মধ্যে প্রায় ৩ একর সরকারি জমি দখল করে রেখেছে সানভিউ টাওয়ার্স। এই জমিতে ইতোমধ্যে একটি বহুতল ভবন নির্মাণ শেষ করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে স্বপ্ননগর ২ সরকারি প্রকল্পের দেয়াল ঘেঁষে আরও একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বলছে এসব জমি সরকারের অধিগ্রহণ করা সম্পত্তি, কিন্তু সানভিউ টাওয়ার্স জমিগুলো নিজেদের ক্রয়কৃত বলে দাবি করে ফ্ল্যাট বিক্রি করছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও করেছে গৃহায়ন কর্তৃপক্ষ, তবে মামলা চলমান থাকা সত্ত্বেও নির্মাণ কাজ বন্ধ হয়নি। অবৈধ দখল ও নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগে গত বছর রাজুককে লিখিতভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। পরে রাজুক, পুলিশ এবং গৃহায়নের প্রতিনিধিদের নিয়ে একটি অভিযান পরিচালিত হয়, কিন্তু অভিযানে ভবনের সামান্য অংশ ভেঙেই ফিরে যায় সংশ্লিষ্টরা। এরপর আর কোনো কার্যকর উচ্ছেদ অভিযান হয়নি বলে অভিযোগ রয়েছে। গৃহায়ন কর্মকর্তাদের দাবি, জেলা প্রশাসকের কার্যালয়ের মূল রেকর্ড বইয়ের যে অংশে সংশ্লিষ্ট জমি অধিগ্রহণের তথ্য ছিল সেই অংশ ছেঁড়া পাওয়া গেছে। একই সময়ে সানভিউ টাওয়ার্স ওই জমির মালিকানা দাবি করতে যে কাগজপত্র দেখাচ্ছে সেগুলো জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আরও বিস্ময়কর তথ্য হল, আওয়ামী লীগ সরকারের সময়ে মডেল মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত জায়গার একটি অংশ দখল হয়েছে বলে অভিযোগ গৃহায়নের। কর্মকর্তাদের ভাষ্য, সরকারি জমি ব্যক্তি মালিকানার নামে দেখিয়ে কয়েকটি কোম্পানি দখল বাণিজ্যে নেমেছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ সানভিউ টাওয়ার্সের দখলে। গৃহায়নের হিসাব অনুযায়ী মিরপুর এলাকায় প্রতি একর জমির সরকারি মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। সে হিসাবে শুধু সানভিউর দখলে থাকা প্রায় ৩ একর জমির মূল্য ১০০ কোটি টাকার বেশি। আর পুরো এলাকায় প্রায় ২০ একর সরকারি জমি বিভিন্ন দখলদার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে সানভিউ টাওয়ার্স। প্রতিষ্ঠানটির সভাপতি সাইফুল ইসলাম দাবি করেছেন, তারা ২০২২ সালে শাগুফতা কোম্পানির মালিক জুয়েল মোল্লার কাছ থেকে জমি কিনেছেন। যদিও অনুমোদিত নকশার চেয়ে কিছুটা বেশি নির্মাণের বিষয়টি তিনি স্বীকার করেছেন। অন্যদিকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম বলছেন, জমিটি গৃহায়নের মালিকানাধীন এবং এ বিষয়ে মামলা চলমান। সরকারি জমি দখল করে কোনো প্রতিষ্ঠানকে পার পেতে দেওয়া হবে না। ইতোমধ্যে নতুন করে ব্যবস্থা নিতে রাজুককে আবারও চিঠি দেওয়া হয়েছে। এই ছিল আজকের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।